নমস্কার কৃষক বন্ধু, ইংরেজি নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি সকলেই ভালো আছেন। তো কৃষক বন্ধু, আজকের ভিডিওর বিষয় হচ্ছে আলুর দ্বিতীয় স্প্রে। কৃষক বন্ধু, আলুর দ্বিতীয় স্প্রেতে আপনারা কি কি ব্যবহার করবেন এবং এই দ্বিতীয় স্প্রে আলুর কতদিন বয়সে করা উচিত এবং তার সাথে সাথে যে মেডিসিনগুলো আপনারা ব্যবহার করবেন তা কেন বিশেষ গুরুত্বপূর্ণ এবং ব্যবহার করলে কি পরিমাণ ব্যবহার করা উচিত যা আলুর ফলন বৃদ্ধিতে এবং আলু গাছকে সুস্থ ও স্বাভাবিক রাখতে বিশেষভাবে কার্যকরী। কৃষক বন্ধু, আপনি যদি এখনও প্রথম স্প্রে করেননি তাহলে আমার এই ভিডিওর শেষে আমি ভিডিওটি শো করিয়ে দেব। সেই ভিডিওটি ক্লিক করে আপনি অবশ্যই প্রথম স্প্রের ভিডিওটি দেখে নেবেন। আর যদি করে ফেলেছেন তাহলে এই দ্বিতীয় স্প্রের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ। তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। কৃষক বন্ধু, আলুর দ্বিতীয় স্প্রেতে আপনি কি কি ব্যবহার করবেন এবং কেন ব্যবহার করবেন এটি জানতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে আলুর জীবনচক্র সম্বন্ধে। আলুর জীবনচক্রকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। তিনটি ভাগের মধ্যে প্রথম হচ্ছে গ্রোয়িং স্টেজ এবং দ্বিতীয়ত হচ্ছে ফ্লাওয়ারিং স্টেজ বা ফ্রুটিং স্টেজ, তৃতীয়ত হচ্ছে হারভেস্টিং স্টেজ। এই তিনটি স্টেজের মধ্যে কোন বয়সে আমাদের আলুর গাছের মধ্যে কোন মেডিসিনগুলো বিশেষ প্রয়োজনীয় এবং আলু গাছ কোন সময় কি খাবার চায় সেটি আমাদের বুঝতে হবে। তাই এই বিষয়টি যদি আপনি খেয়াল করে আলু গাছে সঠিক মেডিসিন সঠিক সময়ের মধ্যে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার আলুর ফলন অনেক পরিমাণে বৃদ্ধি পাবে। এটি অবশ্যই খেয়াল রেখে আপনি আলুতে প্রত্যেকটি স্প্রে ব্যবহার করবেন, তাহলে দেখবেন আলুর ফলন তুলনামূলকভাবে অনেক পরিমাণে আপনি বাড়াতে পেরেছেন। তো প্রথম স্টেজে অর্থাৎ গ্রোয়িং স্টেজে আমরা আলুর গাছের বীজ বপন থেকে শুরু করে প্রথম 30 থেকে 35 দিন বয়স পর্যন্ত ধরে নেব। যেহেতু আলু গাছ 80 থেকে 100 দিনের মধ্যেই আমরা ফসল মাটি থেকে তুলে ফেলি, তাই এটিকে আমরা প্রথম স্টেজে 30 থেকে 35 দিন ধরে নেব এবং দ্বিতীয় স্টেজে অর্থাৎ ফ্লাওয়ারিং বা ফ্রুটিং স্টেজে আমরা আর পরের 35 দিন ধরে নেব। অর্থাৎ প্রথম 35 দিন এবং দ্বিতীয় স্টেজের 35 দিন অর্থাৎ 70 দিন বয়স পর্যন্ত আমরা এই ফ্লাওয়ারিং স্টেজ বা ফ্রুটিং স্টেজ ধরে নিতে পারি। তো এই 35 দিন বয়স থেকে 70 দিন বয়স পর্যন্ত যে সময়টি, এই সময়টিতে আমাদের আলু গাছের মধ্যে কোন কোন মেডিসিন প্রয়োগ করা উচিত যা গাছের প্রয়োজনীয়তা পূর্ণ করবে এবং আলুর ফলন বাড়াতে বিশেষভাবে সাহায্য করবে। তো এই বিষয়টি আলোচনা করতে গেলে অবশ্যই আমাদের দ্বিতীয় স্টেজে অর্থাৎ 35 দিন বয়সের পরবর্তী সময় যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোই আমাদের প্রয়োগ করতে হবে। আর সেই 35 দিনের পরবর্তী সময় যে আমরা স্প্রেটি করে থাকি সেটি সাধারণত দ্বিতীয় স্প্রের মধ্যেই পড়ে যায়। তো কিছু সময় অর্থাৎ আবহাওয়ার আর্দ্রতা যখন অনেকটাই কম থাকে, সূর্যের তাপ কম থাকে, তখন কিন্তু অনেক সময় তৃতীয় স্প্রের মধ্যেও পড়ে যায়। তখন স্প্রেটা একটু হলেও ঘন করতে হয়, অল্প দিনের মধ্যেই করতে হয়। তাই যেহেতু এবছর সূর্যের তাপ এখনও প্রচণ্ড রয়েছে, আলু গাছের মধ্যে অতিরিক্তভাবে কুয়াশা বা ঠান্ডা পড়ছে না, তাই অবশ্যই আমরা ছত্রাকনাশকের ব্যবহার একটু হলেও কম করব। তাই তৃতীয় স্প্রে আমাদের প্রয়োজন হবে না, এটি আমরা দ্বিতীয় স্প্রের মধ্যেই ব্যবহার করতে পারবো। তো এবারে দ্বিতীয় স্প্রেতে আমরা এমন কি মেডিসিন ব্যবহার করব যা আলু গাছের পরিস্থিতির উপর ভিত্তি করে বিশেষ উপকারী হবে এবং ফলন বাড়াতে সাহায্য করবে। এই বিষয়ের উপর ভিত্তি করে বা গুরুত্ব দিয়ে আমি আজকের এই ভিডিওটিতে এমন কিছু মেডিসিন আপনাদের বলতে চলেছি যা ব্যবহার করে আপনি অবশ্যই আলু গাছকে সুস্থ স্বাভাবিক রাখতে পারবেন এবং অনেকটাই আলুর ফলন বাড়াতে পারবেন। তো কৃষক বন্ধু, যেহেতু এটা ফ্লাওয়ারিং স্টেজ বা ফ্রুটিং স্টেজ, এই স্টেজে আমাদের ফলের বৃদ্ধি করার চিন্তাভাবনা করেই আমাদের আলুতে বিভিন্ন রকম মেডিসিনের প্রয়োগ করা উচিত। যেহেতু আমরা প্রথম স্টেজে অর্থাৎ গ্রোয়িং স্টেজে আলু গাছের বৃদ্ধি কিভাবে করা যায় সেই চিন্তাভাবনা করে আমরা অ্যান্ট্রাকল ব্যবহার করেছি এবং সাথে জিঙ্ক এর ঘাটতি পূরণ করতে টাটা ট্রাসেল বা চেলামিন ব্যবহার করেছি। তো আপনি যদি এগুলো ব্যবহার না করে থাকেন তাহলে এখনও ব্যবহার করতে পারেন। এই মেডিসিনগুলো ব্যবহার করে আমরা
গাছের বৃদ্ধি ত্বরান্বিত করেছি। এবারে তার সাথে সাথে গাছের শেকড় বৃদ্ধি কিভাবে করা যায়, গাছের শেকড়ে যেহেতু ফল ধারণ করে, এই শেকড়কে বৃদ্ধি করলে আমরা অবশ্যই আলুর ফলন বৃদ্ধি করতে পারবো। তাই আমরা অবশ্যই আলুর শেকড় বৃদ্ধি করার জন্য হিউমিক অ্যাসিড ব্যবহার করব। এবং শুধু স্প্রের মধ্যে না, আমরা অবশ্যই আলুর দ্বিতীয় স্প্রে আলু গাছের বয়স যখন 25 থেকে 30 দিন হয়ে যাবে ঠিক সেই সময়েই করব। এবং এই সময়ে আমাদের আলুতে চাপান সারের ব্যবহারটাও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। আর কিছুদিনের মধ্যেই আমরা আলুর গোড়ায় মাটি দেব অথবা কেল বেঁধে দেব, যেটাই বলুন। এই জন্যই আমরা এখানে চাপান সার ব্যবহার করব। এবং চাপান সারে কী কী মেডিসিন ব্যবহার করবেন সেই বিষয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং পরবর্তীতে আমি এই বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। সেটি দেখতে হলে আপনাকে অবশ্যই এই ভিডিওর নিচে যে কালো রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে হবে। তাহলে ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো সেই ভিডিওটি অবশ্যই দেখার অনুরোধ রইল। তো চলুন এবারে মূল আলোচনায় ফিরে যাই। তো প্রথমেই বলবো, আমরা যেহেতু এই সময় গাছের শেকড়ের বৃদ্ধি করার মূল উদ্দেশ্যেই আমরা মেডিসিন ব্যবহার করব, তাই আমাদের প্রথমেই হিউমিক অ্যাসিড ব্যবহার করা বিশেষ গুরুত্বপূর্ণ। তো হিউমিক অ্যাসিডের ব্যবহার আমরা দুইভাবেই করতে পারি। প্রথমত আমরা চাপান সারের সাথে হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারি, এবং দ্বিতীয়ত স্প্রের মাধ্যমেও আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারি। তো হিউমিক অ্যাসিড স্প্রের মধ্যে যদি ব্যবহার করি তাহলে কী ধরনের হিউমিক অ্যাসিড ব্যবহার আমরা করব। এখানে আমি যেটি ব্যবহার করেছি সেটি হচ্ছে হিউম্যাক্স। এই হিউম্যাক্স প্লাস এটির মধ্যে 70% হিউমিক অ্যাসিড রয়েছে এবং তার সাথে সাথে ফলভিক অ্যাসিড রয়েছে 20%। তো এটি আপনি ব্যবহার করতে পারেন অবশ্যই। হিউমিক অ্যাসিড এবং ফলভিক অ্যাসিড গাছের বৃদ্ধির সাথে সাথে ফলের বৃদ্ধিতেও বিশেষভাবে কার্যকরী একটি মেডিসিন, তাই এটি আপনি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। এবারে দ্বিতীয়ত এর সাথে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে প্রতিবারের মতো এবারেও ছত্রাকনাশকের ব্যবহার আপনাকে অবশ্যই করতে হবে। ছত্রাকনাশক হিসেবে আপনি এবারে অ্যান্ট্রাকলের পরিবর্তে ইন্ডোফিল, ইউথেন অথবা ডাইথেন এই ধরনের অর্থাৎ ম্যানকোজেব 75% গোত্রের যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করবেন। এই সময় যদি আপনি অ্যান্ট্রাকল ব্যবহার করেন তাহলে কিন্তু ছত্রাকের আক্রমণ হওয়ার চান্স বেড়ে যায়, যেহেতু এর মধ্যে জিঙ্ক রয়েছে। আর এই সময় আলুর চেহারা প্রতিনিয়ত বৃদ্ধি হতেই থাকবে এবং চাপান সার ব্যবহার করবেন, তার পরবর্তীতে জলসেচ ব্যবহার করবেন। অর্থাৎ বুঝতেই পারছেন আলুর চেহারা কতটা বৃদ্ধি হবে, পাতা মসৃণ হবে, হালকা হবে, তাই ছত্রাকের আক্রমণ হওয়ার চান্স বেড়ে যাবে। এবারে যদি আপনি অ্যান্ট্রাকল ব্যবহার করেন তাহলে সেখানে জিঙ্ক থাকার জন্য আরও গাছের পাতা হালকা হবে, অর্থাৎ ছত্রাকের আক্রমণ হওয়ার চান্স একেবারে দ্রুত বৃদ্ধি পাবে। তাই এই সময় আপনি অবশ্যই অ্যান্ট্রাকলের পরিবর্তে ইউথেন, ডাইথেন অর্থাৎ ম্যানকোজেব 75% গোত্রের যে কোনো ছত্রাকনাশক অবশ্যই ব্যবহার করবেন, এবং পরিমাণটা অবশ্যই আবহাওয়ার উপর ভিত্তি করে নেওয়ার চেষ্টা করবেন। সেটা 50 গ্রাম থেকে 60 গ্রাম পর্যন্ত আপনি নিতে পারেন। আর এই হিউমিক্স যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলের মধ্যে 1.5 গ্রাম হারে আপনি 15 লিটার ট্যাঙ্কের মধ্যে 20 গ্রাম ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলেই অবশ্যই দুর্দান্ত একটা রেজাল্ট পাবেন। তো এবারে যে মেডিসিনটি আপনাকে নিতে হবে এটি হচ্ছে গাছের এই বয়সের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, সেটি হচ্ছে এনপিকে, ওয়াটার সলিউবল এনপিকে। প্রথম স্প্রেতে আপনারা যেমন 19-19-19 এই এনপিকেটি ব্যবহার করেছেন, এবং দ্বিতীয় স্প্রেতে আপনাকে নিতে হবে এনপিকে 052-34। অর্থাৎ এই বয়সে গাছ যে খাবারগুলো বিশেষভাবে চাহিদা সম্পূর্ণভাবে গ্রহণ করার চেষ্টা করে সেই সারগুলো আপনাকে স্প্রের মাধ্যমেও প্রয়োগ করার চেষ্টা করতে হবে। এই এনপিকে 052-34 এর মধ্যে 0% নাইট্রোজেন রয়েছে, অর্থাৎ ইউরিয়া 0% রয়েছে, এবং তার সাথে সাথে 52% রয়েছে ফসফেট এবং 34% রয়েছে পটাশ। এই 52% ফসফেট থাকার জন্য প্রচুর পরিমাণে শেকড় বৃদ্ধিতে সাহায্য করবে, এবং 34% পটাশ থাকার জন্য পটাশ গাছের ফল ধারণ ক্ষমতাকে বাড়াবে। অর্থাৎ শেকড়ের বৃদ্ধি করার সাথে সাথে সেই শেকড়ের মধ্যে ফলের সৃষ্টি করতে বিশেষভাবে সাহায্য করবে এই 052-34 এনপিকে সারটি। এবং তার সাথে সাথে তো আপনি হিউমিক অ্যাসিড ব্যবহার করতেইছেন, অর্থাৎ বুঝতেই পারছেন কী পরিমাণে শেকড়ের বৃদ্ধি এবং তার সাথে সাথে ফল ধারণ ক্ষমতাটা বৃদ্ধি পাবে এই আলু গাছের মধ্যে।
এবারে এই এনপিকে 05234 যদি আপনি ব্যবহার করেন তাহলে কি পরিমাণ ব্যবহার করবেন। এই এনপিকে 05234 আপনাকে নিতে হবে প্রতি 15 লিটার জলের জন্য 75 গ্রাম, অর্থাৎ প্রতি লিটার জলে 5 গ্রাম হারে। এই এনপিকে 05234 অবশ্যই আপনি আলাদাভাবে অন্য পাত্রে গুলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটি গোলানোর সময় প্রচুর পরিমাণে ঠান্ডা অনুভব করা যায়। তাই যাতে অন্য কীটনাশক বা ছত্রাকনাশকের সাথে কোনো রকম বিক্রিয়া না ঘটায়, যার কারণেই আলাদাভাবে গুলিয়ে তারপরেই আপনি একত্রিতভাবে ড্রামের মধ্যে ভরিয়ে নেবেন। তো এটি আপনি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। এবং শেষে বলবো, কীটনাশক হিসেবে আপনার আলু গাছে যদি কোনো রকম পোকার আক্রমণ থেকে থাকে তবেই আপনি কীটনাশক হিসেবে থায়োমেথাক্সাম ব্যবহার করতে পারেন। আর প্রথম স্প্রেতে যদি আপনি কীটনাশক ব্যবহার করে ফেলেছেন তাহলে আশা করব কীটনাশক ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না। দ্বিতীয় স্প্রের মধ্যে একটি স্প্রে বাদ দিয়ে আপনি তৃতীয় স্প্রেতে কীটনাশকের ব্যবহার আর একবার করে নিলেও কোনো রকম সমস্যায় পড়বেন না। তো কৃষক বন্ধু, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। এবং যদি এতক্ষণ দেখার পর ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। কিছু জানার থাকলে কমেন্টে লিখতে ভুলবেন না। এর পরবর্তী ভিডিওটিতে আলোচনা করতে চলেছি আলুর গোড়ায় মাটি দেওয়ার সময়, অর্থাৎ কেল বাঁধার সময় কি কি সার ব্যবহার করবেন এবং কোন কোন মেডিসিন প্রয়োগ করবেন যা আলুর ফলন বাড়াতে বিশেষভাবে সাহায্য করবে। সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।